আজকে আমি তোমাদের সামনে একটা ভৌতিক গল্প পরিবেশন করতে চলেছি। এগুলির বিভিন্ন অধ্যায় রয়েছে, সর্বসাকুল্যে 9টি অধ্যায়। তোমরা প্রত্যেকটি অধ্যায় মন দিয়ে শোনো, শুনে আমাকে জানিও তোমাদের এই গল্পগুলো কেমন লাগছে। আর আরও এই ধরনের গল্প শুনতে প্লিজ তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমার আজকের গল্প হলো ভৌতিক অমনিবাস 2য় খণ্ড থেকে জীবন্ত কঙ্কাল। বইয়ের লেখক মানবেন্দ্র পাল। আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায়। পূর্ববর্তী পর্ব। কাঁটায় কাঁটায় বেলা 1টার সময় প্রণবেশ জিপ নিয়ে হাজির হলো। রেডি হয়েই ছিলাম। দুজনে মিলে একসাথে প্রথমে নিউজ অফিসে গেলাম। নিউজ অফিসের এডিটর আমাদের দেখে বললেন, হঠাৎ খবরের কাগজে হামলা। খবরের কাগজে গত 2 দিন ধরে ভুতুড়ে ব্যাপার সম্পর্কে যে সমস্ত খবর ছাপা হয়েছে তার বিষয়ে জিজ্ঞেস করলাম। জীবন্ত কঙ্কালের বিষয় শুনতে চাইছি শুনে তিনিও আগ্রহ নিয়ে বললেন, আচ্ছা, আমাদের স্টাফ রিপোর্টার নিজের চোখে দেখেছে, তাই জন্য এটাকে একেবারে ফেলে দিতে পারছি না। জগদীশবাবু যে ধরনের বর্ণনা দিয়েছিলেন কঙ্কালটির, এই রিপোর্টারদের বর্ণনা অনুযায়ী কঙ্কালের ঘটনা হুবহু এক রকমের। সব কিছু শুনে আমরা এডিটর বাবুকে জানালাম যে আগামী দিনে আরও কোনো খবর জানতে পারলে আমাদের যেন অবশ্যই জানানো হয়। তারপর জিপ নিয়ে প্রথমে যাওয়া হলো লালবাজার। লালবাজারের পুলিশ কর্তারা ঘটনাটা শুনে একেবারে উড়িয়ে দিতে পারলেন না। প্রথমত 2 জন পুলিশ অফিসার এই ঘটনাটা স্বচক্ষে দেখেছে, তার ওপরে 2 জন রিপোর্টারও। তারা জানালেন তারা এ বিষয়ে বিশেষ ব্যবস্থা নেবেন। লালবাজারে জানিয়ে খানিকটা নিশ্চিন্ত হলাম। এছাড়াও খবরের কাগজ মারফত পাবলিককে এই ঘটনা সম্পর্কে অবগত করার পর থেকে একটু নিশ্চিন্ত লাগছে। তারপর যে রাস্তায় কঙ্কালটিকে দেখা গেছে সেই রাস্তামুখী গমন করলাম। করে ওখানে গিয়ে জানতে পারলাম খবরের কাগজের বর্ণনা পড়ে তারা বিশেষভাবে এই বিষয়ে আগ্রহী হয়ে পড়েছে। তারাও জানতে চায় ঘটনাটি আগামী দিনে কিভাবে পথ এগোচ্ছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম সেখানে কোনো ওই রকম ধরনের ছেলেকে 14-15 বছরের দেখা গেছে কিনা। তার মধ্যে থেকে একটি ছোট ছেলে বলে উঠল, হ্যাঁ, সে কিছুক্ষণ আগে একজন এরকম ব্যক্তিকে দেখেছে। সেখানকার যত লোকজন ছিল সবাই লাঠি সোঁটা নিয়ে সেই দিকে এগোতে শুরু করলো। আমরাও জিপ নিয়ে শেতলা মন্দিরের দিকে এগোতে শুরু করলাম। কিন্তু সেখানে গিয়ে আমরা অবাক, কাউকে কোথাও দেখা পাওয়া যাচ্ছে না, শুধু একটা চিমসে গন্ধ পাওয়া যাচ্ছে। হঠাৎ বটগাছের ওপর কি যেন একটা লাফিয়ে পড়ল, বটগাছটাও নড়ে উঠল। তারপর আজকের পর্ব। আজকের 6ষ্ঠ পর্ব, দুর্ভেদ্য দুর্গ। বাড়িতে ভয়ের একটা কালো পর্দা নেমে এসেছে। নোটনের মা সব শুনেছেন। তিনি শুধুই বলেন, কি হবে গো, রাজু শেষ পর্যন্ত কলকাতাতেও ধাওয়া করে এলো, তাহলে কি আমাদের বাড়িও খুঁজে পাবে? এর উত্তর আমি আর কি দেব? যে ভিআইপি রোড পর্যন্ত আসতে পেরেছে সে যে এখানেও আসবে না তা কি করে বলি? তাই চুপ করে থাকি। মনে মনে এও বুঝেছি যে আসছে সে এখন আর আমাদের আগের রাজু সুব্বা নয়, যেন অন্য কেউ, আরও হিংস্র, আরও ভয়ানক। সকালবেলাতেই প্রণবেশ চলে এসেছে আমাদের বাড়ি। লক্ষ্য করেছি ক্রমশই দুর্ভাবনায় ওর মুখের ভাব বদলে যাচ্ছে। মনে হচ্ছে আমার চেয়ে যেন ওরই ভয় বেশি। ওই যেন আমাকে বাঁচাবার সব দায়িত্ব নিয়েছে। আর আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। বন্ধুর ওপরই সব ছেড়ে দিয়ে বসে আছি। প্রণবেশ সকালে এসেই
দার্জিলিংয়ে অম্বুজ লাহিড়িকে ফোন করেছিল। উনি এখন দার্জিলিংয়ে রয়েছেন, কিন্তু উনি কোথায় বেরিয়েছেন, ঘণ্টাখানেক পরে আবার ফোন করা হবে। অম্বুজবাবুকে যে এই পরিস্থিতিটা এখনই জানানো উচিত, এটা আমারও মাথায় আসেনি। আমি পুলিশ অফিসার, তাই বোধহয় ভেবে নিয়েছি লালবাজার যখন দায়িত্ব নিয়েছে তখন আর ভাবনা নেই, ওরাই আমাকে বাঁচাবে। এটা অতি সত্য ব্যাপার, যেন বুঝেও বুঝছি না যে এটা খুনে ডাকাতের ব্যাপার নয় যে পুলিশ ব্যবস্থা করবে। এ যে কি বিস্ময়কর ব্যাপার তা তো কালকেই সচক্ষে দেখলাম। ভাঙা বাড়ির 3 তলার পাঁচিলে শুয়ে থাকতে না দেখলেও ছাদ থেকে বটগাছে লাফিয়ে পড়তে যাকে দেখলাম, সে কি আমাদের গ্রামের বাড়ির সেই রাজু সুব্বাই? রাজুও ছাদের পাঁচিলের ওপর দিয়ে হাঁটতো, ছাদ থেকে লাফ দিয়ে আম গাছের ডাল ধরে ঝুলতো ঠিকই, কিন্তু সে যেন আমার ছেলে নোটনেরই বন্ধু। কিন্তু কাল যাকে মুহূর্তের জন্য দেখলাম, তার তো মানুষের আকৃতিও নয়, 4 ফুট লম্বা কালো একটা বস্তু, অথচ তারই ভারে অত বড় বটগাছটা কেঁপে উঠেছিল। তাহলে গত 2-3 ধরে গভীর রাতে রাস্তায় যাকে দেখা গিয়েছিল তার মানুষের আকৃতি ছিল। তার বর্ণনা শুনে মনে হয়েছিল সে রাজু সুব্বাই। তাহলে কাল দুপুরে যাকে দেখা গেল সে কি অন্য কিছু? আর অন্য কিছুই যদি হয় তাহলে সেটা কি? আশ্চর্য! এই সব প্রশ্ন যখন প্রণবেশকে করেছি, ও কোনো উত্তর দেয়নি। শুধু ওর কপালে দুশ্চিন্তার একটার পর একটা রেখা ফুটে উঠেছিল। প্রণবেশ এতক্ষণ টেলিফোনের সামনে বসে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছিল। এবার ঘড়ি দেখল, বোধহয় 1 ঘন্টা হয়ে গেছে। ও টেলিফোনের দিকে হাত বাড়ালো, আর তখনই টেলিফোনটা বেজে উঠল। তাড়াতাড়ি রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিল, হ্যালো, হ্যাঁ আমি প্রণবেশ। 1 ঘন্টা আগে আপনাকে ফোন করেছিলাম। তারপর ও সমস্ত ঘটনা বলে গেল। টেলিফোনের শব্দ শুনে আমার স্ত্রীও এসে গেছে, মুখে চোখে একরাশ উদ্বেগ নিয়ে। দার্জিলিং থেকে অম্বুজবাবু সব শুনে কিছু বলে যাচ্ছেন, আর প্রণবেশ আমার প্যাডে খসখস করে তা লিখে নিচ্ছে। প্রায় 10 মিনিট পর প্রণবেশ টেলিফোন রেখে আমার দিকে তাকালো, বলল, নষ্ট করার মতো 1 মিনিটও সময় নেই, শিগগির একজন ছুতোর ডাকো। ছুতোর? হ্যাঁ, অম্বুজবাবু বলেছেন ভয়ঙ্কর বিপদ, জীবন্ত কঙ্কালটা এখানে এসে পড়বে, আর তা 48 ঘন্টার মধ্যেই। বাঁচার একমাত্র পথ, এর মধ্যে বাড়ির সমস্ত জানলা দরজায় কাঁচ বসাতে হবে, অর্থাৎ কাঁচের দরজা জানলা, আর জানলা দরজার ফ্রেমও বদলাতে হবে। নতুন করে যে কাঠ দিতে বলেছেন তা শুধু তিব্বতেই পাওয়া যায়, সে কাঠ এখানে পাওয়া সম্ভব নয়। তার বদলে নিম কাঠের ফ্রেম করা চলবে, কিন্তু সব জানলা দরজার ফ্রেম এত তাড়াতাড়ি বদলানো যাবে না। তাই উনি বলেছেন প্রত্যেক দরজা জানলায় 1 টুকরো নিম কাঠ লাগিয়ে দিতে, আর দরজা জানলা রাত্রিরে কোনো কারণেই খোলা রাখা যাবে না। আমি হাঁ করে ওর কথা শুনছিলাম। ও আমার হাত ধরে টান দিয়ে বলল, আর বসে থাকলে চলবে না, চলো ছুতোরের সন্ধানে বেরিয়ে পড়ি। বেলা 10টার মধ্যেই একসঙ্গে 5 জন ছুতোর এসে কাজে লেগে পড়ল। সারা দিন রাত কাজ করবে, ডবলেরও বেশি মজুরি দিতে হবে। আমি তাতেই রাজি হয়েছি। সারা দুপুর কাঠ কাটা, হাতুড়ি ঠোকার খটাখট শব্দ। এদিকে পাড়ার লোকেও সন্ত্রস্ত, তারাও কাগজে জীবন্ত কঙ্কালের খবর পড়েছে। তিনি সল্টলেকের দিকে আসছেন এটা জেনেই ভয়ে কাটা। তারপর যখন শুনল কঙ্কালটার টার্গেট আমাদের এই বাড়িটার, তখন তাদের মুখের কথা বন্ধ হয়ে গেল। কঙ্কালটা তাহলে একেবারে তাদের বাড়ির পাশে এসে পড়বে? ভুল করে যদি অন্য কারো বাড়ি ঢুকে পড়ে? তারপর যখন তারা দেখলো আমার বাড়ির দরজা জানলা কাঁচের করা হচ্ছে, তখন তাদের ভয় আরও বেড়ে গেল।
আত্মরক্ষার জন্য যদি একজন পুলিশ অফিসার বাড়ির দরজা জানলা হঠাৎ কাঁচ দিয়ে মুড়তে শুরু করে, তাহলে কি ভয়াবহ ঘটনা আজকালের মধ্যে ঘটতে চলেছে। বিকেল 4টে। আজ ছুটি নিয়ে জানলা দরজার কাঁচ লাগানোর তদারকি করছি। পাড়ার প্রৌঢ় উমেশ সান্যাল এসে দাঁড়ালো। ভাবলাম আর সবাইয়ের মতো উনিও বুঝি কাঁচ লাগানো দেখতে এসেছেন, কিন্তু না। তিনি ভারী গলায় বললেন, বিপদের ওপর বিপদ ডেকে আনতে চান? আমি অবাক হয়ে তাকালাম, জিজ্ঞেস করলাম, কেন? শখ করে না হয় ছাদের আলসেতে ফুল গাছের টব বসিয়েছেন, কিন্তু একটা টব যে আলসে থেকে ঝুলছে সে খেয়াল রেখেছেন? কারোর মাথায় পড়লে কি হবে? টবের কথায় চমকে উঠলাম। টবের সারি থেকে একটা টব যে খানিকটা বেরিয়ে এসেছিল, কদিন আগে তা দেখেছিলাম। তারপর আর খেয়াল করিনি। উমেশবাবুর কথায় তাড়াতাড়ি বেরিয়ে এসে যা দেখলাম তাতে চক্ষু স্থির। সেই টবটা লাইন ছেড়ে বেরিয়ে এসে একেবারে কার্নিশের ধারে পৌঁছেছে। আমি এতই ঘাবড়ে গেলাম যে উমেশবাবুর সামনেই চিৎকার করে উঠলাম, কেমন করে এটা সম্ভব? আজকের পর্বটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।